আজকে অনেকদিন পর কলেজ কলেজে যে একটু নস্টালজিয়া ফিল হতো, এই পুরোনো দিনগুলো মনে পড়ছে যে কলেজে যেতাম, বলপাতি তো থাকতোই ওদের মাঝে মাঝে। তো আমি আসার সময় শুনলাম যে তুহিনদা এই কলেজে স্টুডেন্ট। তো আমার মনে হয় কলেজে তুহিনদার একটা আলাদা লেভেলের অ্যাটাচমেন্ট থাকে। এইগুলোই নিজের লাইফের একটা ইম্পর্টেন্ট টাইম তুহিনদা স্পেন্ড করে দেয়। হয়তো সেই টিচারগুলো নেই বা হয়তো আছেন, বা তারা হয়তো এইখানে যারা আছে এই যে কলেজে ক্লাসগুলো হয়তো একটু চেঞ্জেস হয়ে গেছে, কিন্তু সেম পজিশন সেম জায়গা যেগুলো তুহিনদার থেকে মনে পড়ে। তো আজকে বেসিক্যালি এজেন্ডা হচ্ছে তুহিনদা এসছে এখানে যেটা বোঝানোর জন্য। আমার মনে হয় এখানে সবারই ওই কোয়ারিটা থাকা উচিত, হাউ টু ম্যানেজ আওয়ার পোর্টফোলিও অর মানি। কিভাবে আমরা অনেক কোয়ারি আছে, লট অফ কোয়ারি ফ্রম অল অফ ইউ আফটার দ্য সেশন। অ্যান্ড আমার মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট এখন পয়সা অনেকেই আমি করি, কিন্তু হাউ টু ম্যানেজ প্রপারলি, কোথায় ইনভেস্টমেন্ট করবো, কোথায় রাখবো, এভরিথিং এটা আমাদের আজকের দিনে জানা উচিত। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা গোল, লাইফে সবারই বিভিন্ন গোল আছে, সবার। কারোর অনেক কারোর ঘুরতে যাওয়া হতে পারে, কারোর ফরেন ট্রিপ হতে পারে, কারোর গাড়ি কেনা হতে পারে, কারোর গাড়ি কেনা হতে পারে, কারোর মেয়ের বিয়ে, কারোর ছেলের বিয়ে, কারোর অন্য কিছু। বাট সেই গোলগুলোকে কিভাবে প্রপারলি আমরা ফুলফিল করতে পারি, অ্যাচিভ করতে পারি, তার জন্য কিন্তু প্রপার ইনভেস্টমেন্ট প্রসেস জানাটা খুব দরকার আজকের দিনে। শুধু আর্ন করলেই হবে না, হাউ টু ম্যানেজ। অবভিয়াসলি তার মানে এই নয় যে শুধু টাকা জমিয়ে রাখবো, স্পেন্ড করে নিজের লাইফস্টাইল মেনটেন করে তারপরে আমি কিভাবে আমার এক্সট্রা সারপ্লাস মানিকে ম্যানেজ করে আমার প্রত্যেকটা গোলকে অ্যাচিভ করবো। সবথেকে ইম্পর্টেন্ট গোল রিটায়ারমেন্ট। অবভিয়াসলি রিটায়ারমেন্টের জন্য আমার কাছে একটা বড় পারপাস আছে, সবারই। সেই সময় আমি বিনা কাজ করে যেন আমার কাছে যে স্যালারিটা আজকের দিনে পাচ্ছি আমি, সেটা যেন আপনার স্মৃতিও যেন আমি বসে বসে ঘরে বসে সেই স্যালারিটা পাই এবং সেই স্যালারিটা এনজয় করি। সেটা সবার গোল আছে, ওটা তো একটা কমন গোল। বাট তাছাড়া সবাই অনেক রকম বলতেন। তো তুহিনদা আজকে সেটা নিয়ে কথা বলবেন। অনেকে আমি শুনলাম এক্সিস্টিং পোর্টফোলিও আছে, ইনভেস্টমেন্টও আছে, তো তাদের হয়তো অনেক কোয়ারি থাকবে যে তারা আর কি করতে পারে এক্সট্রা, বা সেখান থেকে কোনো কোশ্চেন যে আমি এই জায়গায় অবস্টাকল ফেস করছি বা এই জায়গায় প্রবলেম হচ্ছে, তো সেটাও আমরা আশা করি সেই কোয়ারিজ পাবো এক্সিস্টিংদের কাছে। আর নতুনদের কাছে কোয়ারি পাবো যে কি করে করতে পারি, কিভাবে স্টার্ট করব, কোথা থেকে স্টার্ট করব, আর আমার এটা গোল, সেটার জন্য আমায় কি করতে হবে। এই অনেক কিছু কোয়ারি ট্যাক্সেশন যাদের অলরেডি আছে, তো বিভিন্ন টপিকের কোয়ারি আমরা করতে আমার কাছে। And বেশি সময় নাই, just hand it over to Tuhinda. And at last, thank you for this opportunity to all of you. Thank you. কারণ এই সেশনটা আমি আমার অনেক হাই এন্ড মানুষদের জন্য করি, এবং 10 বছর যদি তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট না থাকে এই কন্টেন্ট পাবেন, এবং এই কন্টেন্টটা যেটা আপনি আজকে পাবেন এটার জন্য আমাকে অ্যাটলিস্ট 10 লাখ রুপিস ইনভেস্ট করতে হবে সবার দিকে। তো সেইটা নিয়ে যদি যেতে পারেন এখান থেকে, ডেফিনেটলি লাইফটা অনেক রকম ভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, তো আমরা একটু শুনবো, কিন্তু আমাদের প্রথম যে 20টা স্লাইড আছে, আমার এর আগের দিনে যে প্রোগ্রামটা হয়েছিল একদম বেসিক অফ ইনভেস্টমেন্ট, প্রথম 20টা স্লাইড আছে বেসিক অফ ইনভেস্টমেন্ট, জাস্ট আমি অ্যাটাচমেন্ট করার জন্য। তারপরে একটু আসবে পুরোপুরি সাইকোলজি অফ মানি, আমরা কিভাবে থিঙ্কিং করি, কিভাবে চিন্তা করি, তার উপরে আমরা যে লাইফের গোলটা কিভাবে শেপ হয়। তো এই প্রথম যে 15-20টা স্লাইড আছে, সেই স্লাইডটা আমরা কিন্তু খুব স্পিডে বলবো। আপনাদের এখানে যে থট প্রসেস আছে আমি অ্যাসিওর যে এগুলো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রথম 15-20 মিনিট আমি খুব স্পিডে যাব, সেটাতে কোনো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে থামাবো, ঠিক আছে? ওকে, তো আজকে আমরা যেটা বললাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে নেগলেক্টেড কি, সেটা হচ্ছে ইকোনমি। ইকোনমি কথাটা এসেছে কোথায়? আইকোনমিক থেকে। এটা একটা গ্রিক শব্দ। আইকোনমিক বা ইকোনমি কথাটার মানে হচ্ছে রোল অফ ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। আমরা ঘর কিভাবে চালাই, বাট ঘরকে চালাতে গেলে আমাদের কি বুঝতে হবে? আমাদের ইচ্ছাতে কত টাকা খরচ করব, আমাদের প্রয়োজনে কত টাকা খরচ করব, আর আমাদের ভবিষ্যতের জন্য কত টাকা রাখবো। এটা কিন্তু আমাদের কোথাও স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় না যে তুমি রোজগারের পরে তুমি কত টাকা তোমার ইচ্ছাতে খরচ করবে, কত টাকা প্রয়োজনে খরচ করবে, কত টাকা ভবিষ্যতের জন্য রাখবে। তো এই জন্যই এটাকে বলা হয় সোশ্যাল সায়েন্স। ইট ইজ নট এ সায়েন্স, ইট ইজ এ সোশ্যাল সায়েন্স। এই ইকোনমির একটা ছোট্ট পার্ট হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স, এর একটা ছোট্ট পার্ট কি পার্সোনাল ফাইন্যান্স, আর তারও একটা ছোট্ট পার্ট হচ্ছে বিহেভিয়ার ফাইন্যান্স। আজকে আমার গোটা কন্টেন্টটা থাকবে বিহেভিয়ার ফাইন্যান্সের উপর, ঠিক আছে? ইকোনমির একটা পার্ট পার্সোনাল ফাইন্যান্স, পার্সোনাল ফাইন্যান্সের একটা ছোট্ট পার্ট বিহেভিয়ার ফাইন্যান্স। তো আমরা বিহেভিয়ার ফাইন্যান্স নিয়ে কথা বলবো। তো আগে
এই সোশ্যাল সায়েন্স হওয়ার জন্য, ইকোনমি সোশ্যাল সায়েন্স হওয়ার জন্য আমরা যদি সবাই একই রোজগার করি, আমরা একই জায়গায় পৌঁছাই না। সবাই আজকে যদি আমার রোজগার 1 লাখ টাকা হয়, ওনার রোজগার 1 লাখ টাকা হয়, ওনার রোজগার 1 লাখ টাকা হয়, কিন্তু আমার এন্ডটা কিন্তু সবাই এক হয় না। কিন্তু এটা যদি সায়েন্স হতো, সবার এন্ডটা এক হতো। ইট ইজ এ সোশ্যাল সায়েন্স। ওকে, আজকে আমাদের যে ইকোনমি, আজকে আমাদের যে ইকোনমি এসেছে, সেই ইকোনমিটা কবে থেকে এসেছে কেউ জানা আছে? ঠিক আছে, ইকোনমিটা আমাদের যে আজকের ইকোনমিটা কবে থেকে এসেছে? 91। ভেরি গুড। 91 একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল? ইন্ডিয়াতে তেল কেনার যে পয়সা সেটা মেটাতে পারেনি, তার জন্য আইএমএফ এর কাছে যেতে হয়েছিল ইন্ডিয়াকে লোন নেওয়ার জন্য, এবং আমাদের ইন্ডিয়া সোনাকে বন্ধ করে দিয়েছে। ওকে, তখন প্রধানমন্ত্রী কে ছিল? নরসিংহ রাও। আর আমাদের অর্থমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন, আর আমাদের নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন। এনারা ঠিক করলেন যে আমরা আইএমএফ এর কাছে যদি লোন নিতে থাকি, এটার যদি চক্করে পড়ি, আমরা একটা ডেট ক্যাপে পড়ে যাব। ডেট ক্যাপ, এটা আজকে আসবো আমরা মধ্যবিত্তরা কিভাবে ডেট ক্যাপে পড়ছি সেটা আমরা পরে আসছি, যে ডেট ক্যাপে পড়ে যাব। সেই জন্য ওনারা ঠিক করলেন যে আমাদের দেশের ইকোনমিকে ওয়ার্ল্ডের কাছে ওপেন করবে, অর্থাৎ আমরা সোশ্যাল ইকোনমি ছেড়ে আমরা পুঁজিবাদী অর্থনীতির দিকে যাব। এটা থেকে সূচনা 1992 সালে। বাট এই 1992 সালে থেকে যে জবে থেকে আমাদের এই পুঁজিবাদী অর্থনীতি শুরু হয়েছে, সেদিন থেকে যদি আমাদের সেন্সেক্সের গ্রাফটা দেখি, যেদিনে আমাদের ক্যাপিটালিজম ইকোনমি শুরু হয় 1991 সাল থেকে, আজকে সেটা যেটা ছিল তখন 3000, আজকে সেটা 72। এই যে ক্যাপিটালিজম ইকোনমির বেনিফিটটা হলো, এর বেনিফিট কি আমরা পেয়েছি সেটা আমাদেরকে বুঝতে হবে। আর আজকের দিনে এই বেনিফিটটা যদি না নিই তাহলে কি হয়? অর্থাৎ সোশ্যাল ইকোনমি তো অর্থাৎ 92 সালে, বাট এইখানে তো চালু হলো, এর অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হতে হতে মোটামুটি 98-2000 সাল হয়ে গেছে। অর্থাৎ 2000 সালের আগের আপনার চিন্তাধারা ফাইন্যান্স নিয়ে আর 2000 সালের পরের চিন্তাধারা ফাইন্যান্স নিয়ে যদি এক হয়, তাহলে কিন্তু আপনি বড় একটা অপরচুনিটি মিস করছেন। বাট এর মধ্যে কত কি ঘটনা ঘটেছে, হোয়াটসঅ্যাপ মেটার বেতন করে, 2G স্ক্যাম, আমাদের আপনার লকডাউন থেকে আরম্ভ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস, কিন্তু তারপরে এই গ্যাপটা হলো। অনেক কিছু ঘটনা ঘটেছে, আমাদের কাশ্মীরের যুদ্ধ হয়েছে, ঠিক আছে, কার্গিল যুদ্ধ হয়েছে, এত কিছু ঘটনা হওয়ার পরেও কিন্তু আমরা এখান থেকে এখানে পৌঁছালাম কি করে, এবং তার কারণ এর জন্য আমাদেরকে পার্সোনাল ফাইন্যান্সও বুঝতে হবে। দেখুন, আমরা যদি আমাদের কারেন্সি, আমরা যদি টাকা পয়সা তো লেনদেন করি, টাকা পয়সা লেনদেনের যদি আমরা হিস্ট্রিটা দেখি, আজকে এত কেন দ্রুত ওয়ার্ল্ড, আজ থেকে 10 বছর আগে আপনি যেটা শিখেছেন সেটা আজকের কোনো মূল্য নেই, এত দ্রুত চেঞ্জ হচ্ছে। তার যদি কারেন্সিটা চেঞ্জ দেখেন, আমরা কি দিয়ে ট্রান্সফার করি? টাকা দিয়ে। তো কারেন্সিটা আমরা প্রথম কি ছিল, 3020-তে কি ছিল? বাটার সিস্টেম ছিল। তারপরে ভেড়া কেনা বেচা, মানে আমাদের কাছে কটা ভেড়া থাকে, সেখান থেকে লেদার, পেপার মানি, চেক, কার্ড। মানে কার্ড থেকে যে ট্রানজাকশন স্টেটমেন্টে, এটা দ্রুত পরিবর্তনটা ভাবুন খালি। আমরা যে একটা ট্রানজাকশন করতাম, টেকনোলজি কিভাবে আমাদের লাইফটা চেঞ্জ করে দিচ্ছে। ভারতবর্ষের প্রথম চেক ইমপ্লিমেন্ট হয় হিন্দুস্তান ব্যাংক অফ হিন্দুস্তান 1770 সালে। তার 200 বছর বাদে এটিএম বসে, মানে 200 বছর ওই চেক দিয়ে লেনদেন হতো, 200টা বছর। আপনি আর কতদিন আগে কার্ডে টাকা তুলতে গেছেন বুঝতে পেরেছেন? এই যে কার্ড থেকে আপনি ইউপিআই, আধার প্লাস ট্রানজাকশনে যে এত দ্রুত চেঞ্জ হতে, ওয়ার্ল্ড পুরো ডাইনামিক সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সঙ্গে আমাদের বুঝতে হবে আমাদের ফাইন্যান্সিয়াল কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তার আগে আমরা যেটা বললাম, আমি প্রথম 10-15 মিনিট খুব স্পিডে যাব, তার জন্য আমাদের বেসিক কিছু জিনিস আমাদের ফাইন্যান্সে শিখতে হবে। তো সেভিংস কাকে বলে, ইনভেস্টমেন্ট কাকে বলে, ইনফ্লেশন কাকে বলে, রিয়েল ইন্টারেস্ট কাকে বলে, পারচেজিং পাওয়ার কাকে বলে, পাওয়ার অফ কম্পাউন্ডিং কাকে বলে, এফেক্ট অফ ডিলে ইনভেস্টমেন্ট, এটা একদম বেসিক জিনিস ফাইন্যান্স। এইটা আমি নেক্সট 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করব, তারপরে আমি অ্যাকচুয়ালি আসল জায়গায় যাব। ওকে, তো ইন্টারেস্ট কাকে বলে, সেভিংস আর ইনভেস্টমেন্ট কাকে বলে? ধরুন এই পেনটার দাম 10 টাকা, এই পেনটা না কিনে আপনি ব্যাংকে 10 টাকা রাখেন। ব্যাংক আজকে কত দিনে টাকা ডবল দেয়? 10 বছর, 9 বছর সামনে। ধরা যাক 10 টাকাটা আপনি পেনটা না কিনে ব্যাংকে 10 টাকা রাখলেন, ব্যাংক 10 বছর বাদে টাকাটা ডবল দিল, আর এই পেনটার দামও 10 বছর বাদে 20 টাকা হয়ে গেল। এটা হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না অস্বাভাবিক? তাহলে আমার পারচেজিং পাওয়ার কি বাড়লো? আমার ক্রয় ক্ষমতা কি বাড়লো?
তাহলে যে জায়গায় আমার ক্রয় ক্ষমতা বাড়ে না তাকে বলা হয় সঞ্চয়। সেভিংসের বাংলা মানে হচ্ছে সঞ্চয়। আর যে জায়গায় আমার ক্রয় ক্ষমতা বাড়ে তাকে বলা হয় বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। ধরুন এমন কোন জায়গায় টাকা রাখলে আপনার 10 টাকাটা বেড়ে 40 টাকা হলো, আর এই পেনটার দাম বেড়ে 20 টাকা হলো, তখন আপনি এই টাকাটা নিয়ে কটা পেন কিনতে পারছেন? দুটো পেন কিনতে পারছেন। তারপর আপনার পারচেজিং পাওয়ার বাড়লো। টাকা জমিয়ে যদি পারচেজিং পাওয়ার বাড়াতে না পারেন, টাকা জমানোর থেকে খরচ করা ভালো আজকের দিনে দাঁড়িয়ে, বা সেটা আমরা বুঝবো। এবং টাকা তখনই আপনি পারচেজিং পাওয়ার বাড়াতে পারবেন যখন আপনি ফাইন্যান্সিয়াল লিটারেট পারসন হবেন, অর্থনৈতিকভাবে সাক্ষর হবেন। আমরা এখানে সবাই শিক্ষিত, কিন্তু আমরা দেখবো শিক্ষার অর্থনৈতিকভাবে শিক্ষার মধ্যে ডিফারেন্স কি আছে। দেখুন আমরা একটু অন্য কন্টেন্টে বুঝি যে টাকা কেন ওয়েলথ নয়। এটা 100 টাকার নোট, এটা 500 টাকার নোট, কোনটা বড়? 100 টাকাটার বড় না 500 টাকার নোটটা বড়? হ্যাঁ, কোনটা বড়? 500 টাকা। সবাই এবার আমি টাইম ফ্রেম দিলাম, দেখুন এবার কোনটা বড় হলো? 90 সালে আপনার কাছে 100 টাকা না 24 সালে 500 টাকা? উল্টে গেলাম। যখন আমি টাইম ফ্রেম সেট করলাম টাকাতে, আমি কিন্তু উল্টে গেলাম। বাট টাকা কেন ওয়েলথ নয় সেটাকে কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। এই সেম জিনিসটা আমি গোল্ডে করব। 5 গ্রাম সোনা আর 50 গ্রাম সোনা, মানে 100 টাকার 500 টাকা মানে 5 গুণ। 5 গ্রাম সোনা আর 50 গ্রাম সোনা। এবার 1990 সালে আপনার কাছে 10 গ্রাম 50 গ্রাম মানে 5 গুণ। 100 টাকা 500 টাকা, 10 গ্রাম 50 গ্রাম। কোন সোনাটার ওয়েটেজ বেশি লাগছে আপনার কাছে? উপরেরটা না নিচেরটা? যে তখন 10 গ্রাম থাকা ভালো না এখন 50 গ্রাম থাকা ভালো? ফাইন্যান্সিয়ালি কন্ডিশনসটা স্ট্রং কোনটা লাগছে? টাকাটার থেকে কিন্তু আমি দেখুন এখানে পুরো উল্টো ওয়েতে চিন্তা করছি। টাকা ওয়েলথ নয়, টাকাকে ওয়েলথে কনভার্ট করা শিখতে হবে। মানি নট এ ওয়েলথ, ঠিক আছে? মানি ইজ এ পেপার, ঠিক আছে? এবং আজকের দিনে দাঁড়িয়ে আগে 1982 সালের আগে পর্যন্ত একটা দেশ কত টাকা ছাপা হবে সেটা ডিপেন্ড করতো সে দেশে কত সোনা আছে। আজকে নেই, আজকে গভর্নমেন্ট চাইলেই টাকা ছাপতে পারে। তাহলে আপনি যে টাকাটা জমাচ্ছেন আপনাকে দুবার ভাবতে হবে যে টাকাটা আপনাকে যে জমাচ্ছেন সেটা ইচ্ছা করলে গভর্নমেন্ট ছাপতে পারে, সেই টাকাটার মূল্যটা থাকবে কি থাকবে, ঠিক আছে? এগুলো সব ক্যাপিটালিজম ইকোনমির ফসল। ক্যাপিটালিজম ইকোনমির খারাপ দিকটাও দেখাবো, ভালো দিকটাও দেখাবো, তবে আপনাকে আইডিয়া নিতে সুবিধা হবে যে আপনি কি করবেন। ওকে, আসুন ইনফ্লেশন কি? খুব সিম্পল ভাষায়, আমি খুব সিম্পল ভাষায় বোঝাই যাতে আপনারা বেসিক্যালি রিঅ্যাক্ট করতে পারেন। দিস ইজ কল্ড ইনফ্লেশন। আনন্দমেলা পুজো বার্ষিকী 60 টাকাটা 130। আপনার টাকাও যদি 60 টাকাটা 130 টাকা হয় আপনার কোনো পারচেজিং পাওয়ার বাড়ছে না। ক্লিয়ার? কিন্তু দেখুন তো যদি এরকম হয়, কিন্তু সাধারণ মানুষ জানেই না লাস্ট 10 বছর ধরে তার কি হচ্ছে। ধরুন আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনার 10,000 টাকা সংসার খরচ হয় আর ইনফ্লেশন যদি 6% হয়, তাহলে আপনার 40 বছর, আপনি যদি আজকে 20 বছর বয়স হয় সেটা 40 বছরে আপনার কত টাকা সংসার খরচ লাগবে? এটা কিন্তু অনলি ফর ইনফ্লেশন। এর সঙ্গে আরেকটা ইনফ্লেশন আছে, সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? লাইফস্টাইল ইনফ্লেশন। কি সিনেমা বেরোতো আগে? রুটি কাপড়া মাখান। আজকে কি সিনেমা বেরোচ্ছে? জিন্দেগি না মিলেগা দুবারা। আমরা রুটি কাপড়া মাখান থেকে জিন্দেগি না মিলেগা দুবারাতে কনভার্ট হয়ে গেছি। আপনারা যারা আজ থেকে 20 বছর আগে বিয়ে করেছেন, প্রি ওয়েডিং শুট ছিল? প্রি ওয়েডিং শুট ছিল? ওটা আজকে এই প্রি ওয়েডিং শুটটা হচ্ছে আপনার লাইফস্টাইল ইনফ্লেশনের অঙ্গ। এই লাইফস্টাইল ইনফ্লেশনের যদি ডেটা দেখাই না, তখন আপনি চমকে যাবেন যে আমরা টাকা নিয়ে কি করছি, যে টাকা আমাদের জন্য পরিশ্রম করছে কি। আজকে আমরা শিখবো, আমরা সবাই টাকার জন্য পরিশ্রম করি, ইয়েস অর নো? আজকে আমরা শিখবো টাকা আমাদের জন্য যদি পরিশ্রম করে আমরা কোন জায়গায় যেতে পারি এবং আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে কি অপরচুনিটি মিস করছি। ঠিক আছে? একটা খুব সুন্দর গল্প আছে, এটা বলতে যে মনে পড়ে গেল ইন্ডিয়াতে কি অপরচুনিটি মিস করছি। একটি বিধবার একটি ছেলে ছিল, সে বাইরে চলে গেছে। বিধবা মা তার ছেলের সঙ্গে খুব অ্যাটাচমেন্ট ছিল, বাইরে চলে গেছে। তখন এইসব টেলিফোন ছিল না, তো সেক্ষেত্রে বাবা ছেলে চলে যাওয়ার পরে কিছুদিনের বাড়িতে আনাজ ফানাজ ছিল, সেগুলো চলছিল। তারপরে আর ছেলেও জানেও না কিছু হচ্ছে না, ভিক্ষে করতে আরম্ভ করে। তো এরকম ভিক্ষে করছে, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছে। একটা ছেলে দেখে মনে হয়েছে যে এ ভিক্ষে করছে, তাকে জিজ্ঞেস করেছে, বুড়িমা তোমার ছেলে তো ছিল, তুমি কেন ভিক্ষে করছো? বলছে ছেলে তো বিদেশ চলে গেছে আর সে তো আমরা জানি না, কিন্তু তোমাকে তখন জিজ্ঞেস করেছে ছেলেটা যে আপনাকে কিছু পাঠায় না কোনোদিনও? বলছে কই না, কোনোদিনও তো কিছু পাঠায় না। বলছে তোমাকে কিচ্ছু পাঠায় না, চিঠি ফিঠি পাঠায় না? বলছে কি
পাঠায় একটা ঘরে থাকে, তখন বলছে তুই চলো তো তোমার কাছে যাই একবার দেখি কি আছে। যে দেখছে, ভদ্রলোক যে দেখছে তার ঘরে প্রত্যেক মাসে ছেলে অনেক টাকার ডাব পাঠায়, অনেক টাকায় ডাব পাঠায়। ডাবগুলো সে অশিক্ষিত মহিলা, সে জানেই না ঘরে ডাবগুলো রেখে দিয়েছে। আমাদের কন্ডিশন এরকম, আমাদের ঘরে ডাব ভর্তি, কিন্তু আমরা বাইরে যে ভিক্ষা করছি। আমরা আসবো, বুঝবো, যদি একটু ইকোনমি শিখি আমরা লাইফটা কিভাবে চেঞ্জ করতে পারি, একটু ইকোনমি যদি শিখি, ঠিক আছে, লাইফটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, আসুন, রিয়েল ইন্টারেস্ট রেট কাকে বলে? রিয়েল ইন্টারেস্ট রেট মানে হচ্ছে ইনফ্লেশনকে বাদ দিয়ে আপনি যে টাকাটা ইনফ্লেশনকে বাদ দিয়ে যেটা থাকবে সেইটা আপনার অ্যাকচুয়ালি রিটার্ন। ধরুন আপনার ব্যাংক আপনাকে 100 টাকায় 8 টাকা ফেরত দিল, আর জিনিসপত্রের দাম বাড়ছে 107 টাকা, আপনার রিয়েল ইন্টারেস্ট রেট কত হলো? 1 টাকা। আপনার লাভ হলো 1 টাকা। আপনাকে যা কিছু অ্যাজ এ ফাইন্যান্সিয়াল রিটায়ার্ড পারসন হিসেবে আপনাকে যা কিছু দেখতে হবে রিয়েল ইন্টারেস্টকে ক্যালকুলেশন করে, যে যেটা ইনফ্লেশন হচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, আর যেটা আমি ইন্টারেস্ট পাচ্ছি আমার অ্যাকচুয়ালি কত টাকা বেনিফিট পাচ্ছি। কিন্তু দেখুন তো, যদি এরকম হয়ে থাকে, 35 বছর আগে 5টা আমুল বাটারের দাম ছিল 650 টাকা। এই 650 টাকায় 5টা আমুল বাটার না কিনে যদি ফিক্সড ডিপোজিট করেন তার ভ্যালুয়েশন হচ্ছে 96 টাকা, আর 500 আমুল বাটারের দাম বেড়ে হয়ে গেছে 182 টাকা। এটার কেনার ক্ষমতা আছে? আমরা কিন্তু এইভাবেই ক্রয় ক্ষমতা আস্তে আস্তে হারাচ্ছি, কমাচ্ছি। আমরা ক্যালকুলেশন করে দেখি না যে আমাদের ক্রয় ক্ষমতা, আমরা এগুলো আসবো, পিওর ডেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ডিসক্লোজ করে দিই, প্রথম ডিসক্লেমার, সরি, এটা কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এটা কখনোই এরকম ভাববেন না যে এখানে এসে তুহিনদা এই জিনিসগুলো করতে বলছেন না। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যা আছে তার সঙ্গে কথা বলবেন, কথা বলে থিংকিংটা চিন্তা ভাবনা করবেন। কিন্তু এটা জাস্ট কোনো রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কারণ আপনারা সমাজের অনেক হাই এন্ড মানুষ, তাদেরও যদি ফাইন্যান্সিয়াল লিটারেসি বা কনসেপ্টের এই জায়গায় থাকে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে আরো মানুষ কি হতে পারে, ঠিক আছে। তো আপনারা যদি এখানে শিক্ষিত হন, আপনাদের কাজ থাকলে আপনাদের মাধ্যমে আরো অনেক মানুষকে শিক্ষিত করা, ঠিক আছে। এবং আমি আমার কিছু পার্সোনাল থট আপনাদের সঙ্গে শেয়ার করবো, আমার পার্সোনাল কিছু রিসার্চ আপনাকে দেখাবো, এবং সেটা একমাত্র এই কারণে দেখাবো, এই কলেজটাতে এসে আমার মনে হয়নি যে অন্য কোনো জায়গায় আমি স্পিচ দিতে গেছি। এটা আমি কোথাও দেখাই না, ঠিক আছে। যেটা আপনাদের এটা দেখানো সম্ভব নয়, আমার বলতে পারেন বোর্ডরুম টাইম যেগুলো থাকে সেগুলোতে দেখাই, আমি সেরকম কিছু ডেটা দেখাবো, যাতে আপনাদের কাছে চিত্রটা অনেক ক্লিয়ার থাকে, ঠিক আছে। ওকে, 5 কোটি 70 লাখ টাকা। দিস ইজ ফর ডিলে ইনভেস্টমেন্ট। তো স্টার্ট আর্লি, স্টার্ট আর্লি, স্টার্ট আর্লি। যত তাড়াতাড়ি আপনি শুরু করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ক্ষেত্রে মঙ্গল। প্রথম কথা হচ্ছে কি করতে হবে দেখেন, প্রথমে আপনাকে আমাদের ড্রিমটাকে, ফাইন্যান্সিয়ালি ড্রিমটাকে রিয়েলাইজ করতে হবে যে কি কারণে আপনি টাকা জমাবেন। এই বেসিক নিডগুলো আমাদের সবাই থাকে, ভ্যাকেশন, রিটায়ারমেন্ট প্ল্যানিং, ছেলে মেয়ে মানুষ করা, বিয়ে করা, ইমার্জেন্সি। এইটাকে করার পরে এটা প্রথম কাজ করতে হবে যে আমাদের একটা পার্ট সেভিংসে রাখতে হবে, সঞ্চয় করতে হবে, যেটাতে কোনো রিস্ক নেব না। আর একটা পার্ট আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, যেটা আমার লাইফে গ্রোথের সঙ্গে যুক্ত হবে। এটা একটা পার্ট সেভিংস, একটা পার্ট ইনভেস্টমেন্ট। এটা কি আমরা যদি আমাদের টেকনিক্যাল ভাষায় যদি বলি, সেভিংস কোনগুলো? পিপিএ, ব্যাংক, এফডি, ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স, পোস্ট অফিস, এইগুলো সব সেভিংস। ইনভেস্টমেন্ট কোনগুলো? তিনটে জিনিসকে পৃথিবীতে ইনভেস্টমেন্ট হিসেবে করা হয়, ল্যান্ড, গোল্ড, সিলভার এন্ড ইকুইটি শেয়ারস এন্ড স্টক। আপনি বিজনেস দুভাবে করতে পারেন, একটা লো কস্ট মার্কেটিং বিজনেস, আর একটা হচ্ছে কোম্পানির অংশীদারিত্ব যদি আপনার কাছে থাকে, ওই কোম্পানির প্রফিটের ভাগ আপনি পাবেন। তো এইভাবে আপনি কিন্তু করতে পারেন, এই তিনটে ওয়েতে আপনি টাকা বাড়াতে পারেন। ওকে, মেইন জিনিস যেটা বলার এখানে, যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মেইন জিনিস, সেটা হচ্ছে টাকাকে আপনাকে এইভাবে চালিয়ে রাখা শিখতে হবে। পিপিএ, ব্যাংক, এফডি, ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স, এই প্রপার্টি, ইকুইটি, মিউচুয়াল ফান্ড, গোল্ড, এই যত ভালোভাবে আপনি চালাতে পারবেন, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ তত ইমপ্রুভ করবে। বাট এইটাতে কোনটাতে কত থাকা উচিত সেটা আপনাকে একজন প্রফেশনাল মানুষের আপনার হেল্প চাই, যে আমার প্রপার্টিতে কত টাকা থাকা উচিত। এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আপনার চাকরির স্টেবিলিটি, আপনার ইনকাম, আপনার শর্ট টার্ম, লং টার্ম গোল, অনেকগুলোর উপরে। এবার আসুন মিউচুয়াল ফান্ড এখানে কি রোল প্লে করতে পারে। মিউচুয়াল ফান্ড আপনার এখানে কি রোল প্লে করতে পারে? মিউচুয়াল ফান্ড জিনিসটা কি? একজন ইনভেস্টরের টাকা একটা ফান্ড হাউসকে দেয়, এটা সে এইচডিএফসি হতে পারে, এসবিআই হতে পারে, টাটা হতে পারে, বিড়লা হতে পারে। এই টাকা একটা ফান্ড ম্যানেজারকে দেয়, এই ফান্ড ম্যানেজার আপনার হয়ে টাকাটা বিভিন্ন কোম্পানির শেয়ারস কেনে, এখান থেকে যে রিটার্ন আসে আপনাকে ফেরত দেয়।
বাট এই সবটা দেখে বলুন, মিউচুয়াল ফান্ডে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন, আপনার রিটার্নটা কার উপর ডিপেন্ড করে থাকে? কার উপরে ডিপেন্ড করে থাকে স্যার? থ্যাংক ইউ স্যার, ফান্ড ম্যানেজারের উপর। ঠিক আছে, ফান্ড ম্যানেজারের দূরদর্শিতার উপর। ঠিক আছে, ফান্ড ম্যানেজারের দূরদর্শিতার উপর। এই ফান্ড ম্যানেজার যদি ঠিক না করে, আমাদের কাজ হচ্ছে ভালো ফান্ড ম্যানেজার আপনাদের জন্য খুঁজে দেওয়া। এটা মিথ হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে রিটার্ন পাওয়া যায় না। প্রায় 4000 ফান্ড আছে, কোন ফান্ড ম্যানেজার আপনার জন্য সুটেবল? আমি যদি একটা জেনারেলাইজ হয়, এটাকে বলা হয় পার্সোনাল ফাইন্যান্স। কৃষিদাসের রসগোল্লা ভালো না খারাপ? খুব ভালো, প্রতিদিন খাওয়া যেতে পারে। কিন্তু যার 400 সুগার আছে আর প্রতিদিন খাওয়া যেতে পারে? খাওয়া যেতে পারে। অতএব আমার জন্য যে ফান্ডটা ভালো, সেটা মেবি আপনার জন্য সেটা নাও ভালো হতে পারে। এইটা কি বলা হয়? আমরা বলি টেকনিক্যাল ভাষায় রিস্ক প্রোফাইলিং। আপনার রিস্ক প্রোফাইলিংটা যতক্ষণ আমরা করতে পারছি, ততক্ষণ বুঝতে পারবো না যে আপনার কি দেয়া উচিত। ওকে, এটা কি বলে আমরা রিস্ক প্রোফাইলিং। তো এইভাবে রিস্ক প্রোফাইল করে আপনাদের এই যে মিউচুয়াল ফান্ড পপুলার হওয়ার পিছনে বেঞ্জামিন গ্রাহাম বলে একজন অর্থনীতিবিদ ছিলেন। ম্যাডাম এটা একটু তাড়াতাড়ি শেষ করে দিলেন, একটু তাড়াতাড়ি শেষ করে দিন। ঠিক আছে, কনসেন্ট্রেশন দেখো, আর কিছু না। ঠিক আছে, তো বেঞ্জামিন গ্রাহাম বলে একজন অর্থনীতিবিদ ছিলেন। উনি এই কনসেপ্টটার প্রথম প্রবক্তা। উনি বললেন, যদি রেগুলার ইনভেস্টমেন্ট করতে পারে ভোলাটিলিটি অ্যাসেট ক্লাসে, মিউচুয়াল ফান্ড কিসে ইনভেস্টমেন্ট করে বললাম? ইকুইটি ডেট। ইকুইটি মানে হচ্ছে কোম্পানিতে অংশীদারিত্ব নেয়। কোম্পানির অংশীদারিত্ব নিলে কোম্পানির শেয়ারের দাম কেন ওঠানামা করে? কোম্পানির প্রফিটের দাম ওঠানামা করলে। তাহলে প্রফিট কমে গেলে শেয়ারের দামও তো আপনার কমে যেতে পারে। তাহলে উনি বললেন, এটাকে বলি আপনার টেকনিক্যাল ভাষায় ভোলাটিলিটি। এই ভোলাটিলিটি অ্যাসেট ক্লাসে, মানে যে অ্যাসেট ক্লাসের দাম ওঠানামা করে, সেই অ্যাসেট ক্লাসে যদি রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করা যায়, লং রানে হিউজ ওয়েলথ ক্রিয়েট করা যায়। এটা ইকোনমিক থিওরিটাকে বলা হয় রুপি কস্ট অ্যাভারেজিং। রুপি কস্ট অ্যাভারেজিং কি? বেশি দামে আমি কম কিনবো, কম দামে আমি বেশি কিনবো। যদি এভাবে কাজ চলে, দেখুন ধরুন 1000 টাকা প্রত্যেক মাসে আপনি ইনভেস্টমেন্ট করা শুরু করলেন, 100 টাকা দাম আছে, কত টাকা পাবেন আপনি? 10 টাকা। পরের মাসে যখন কিনতে গেলেন দেখা গেল দাম বেড়ে 200 টাকা হয়ে গেছে, কত পাবেন? 5 টাকা। আপনি ধরুন পরের মাসে যখন কিনতে গেলেন দাম কমে 50 টাকা হয়ে গেছে, শেয়ার মার্কেটে 10 টাকা পাবেন 20। এখানে কি করলেন দেখুন, দাম যখন বেশি সবচেয়ে আপনি কম কিনেছেন, দাম যখন কম আপনি সবচেয়ে বেশি কিনেছেন। এটা কি বলা হয়? রুপি কস্ট অ্যাভারেজিং। এটাকে যদি কম্পাউন্ড করা যায়, হিউজ ওয়েলথ ক্রিয়েট করা যায়, সেগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখব যে করা যায় কি যায়, একদম প্র্যাকটিক্যাল দেখব। ওকে, দেখুন 4-5 বছর আগে এই সময় কাগজে হেডলাইন এসেছিল, সেটা কি? আমাদের সেভিংস এর সবচেয়ে সেরা জায়গা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা আপনাদের পিএফ। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে কত টাকা করে রাখা যায় বছরে? আর কতদিন রাখা যায়? 15 বছরের পরে 5 বছর আরো রিনিউ করা যায়, তাহলে 20 বছর। তাহলে একটা মানুষ যদি 1.5 লক্ষ টাকা করে রাখে, 20 বছরে কত টাকা রাখবে? 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা। 30 লাখ টাকাটা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে লাস্ট 20 বছরে যে রেখেছিল, বেড়ে কত হয়েছে? আর এসবিআই ম্যাগনাম ট্যাক্স গেন, সেম একটা ফান্ড, তাহলে মিউচুয়াল ফান্ডে স্টেট ব্যাংকে দিয়েছে ফান্ড ম্যানেজার, সে কত করেছে? এটা সঞ্চয়, এটা বিনিয়োগ। এটা সঞ্চয়, এটা বিনিয়োগ। এই দেশের প্রগতির সাথে পার্টিসিপেট করেনি, এই দেশের প্রগতির সাথে পার্টিসিপেট করেছে। বা দেশের প্রগতি হচ্ছে কি হচ্ছে না সেটা আপনারা ঠিক করবেন, আর পার্টিসিপেট করতে হবে কি হবে না সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। যদি পার্টিসিপেট না করি, আমরা কি অপরচুনিটি মিস করছি সেটাও আমরা দেখব। ওকে, তো এটা হচ্ছে বেসিক ফাইন্যান্সের জিনিস। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? একদম, এটা বেশি। আজকে যদি বলা যেতে পারে মেইন টপিকস এইখান থেকে, মেইন টপিকস এখানে। বুদ্ধের যদি বাণী দেখি, বুদ্ধিজমের যদি দেখি, বুদ্ধ বলেছে আমাদের থট, আমাদের চিন্তা ভাবনা আমাদের পৃথিবী তৈরি করে। মানি না? মানি না? আমাদের চিন্তা ভাবনা আমাদের পৃথিবী তৈরি করে। তো আপনার টাকা নিয়ে চিন্তা ভাবনাটা কি আছে, সেটাই কিন্তু আপনার টাকার জগৎ তৈরি করে। বা টাকার জগৎটা ভালো না খারাপ সেটা কিন্তু আলাদা প্রশ্ন। আমরা যদি খুব ডিপ মিনিং করি, আমাদের একটা বাঙালি সোসাইটিতে শেখানো হয় যে টাকা মানে খারাপ, কিন্তু আপনি কি খুব ডিপ ভাবে, কারণ আমি বিজনেস বা এই ফিলোসফি বেশিরভাগ শিখেছি কিন্তু বাঙালি নয়, গুজরাটি, মারোয়ারি অ্যান্ড জৈন। ঠিক আছে, আমার মেন্টর একজন জৈন। ঠিক আছে, আমি যদি ডিপ ভাবি, তারা আমাকে শিখিয়েছে যে টাকা খারাপ নয়, টাকার ইউজটা খারাপ, ভালো। টাকা সবসময় ভালো, কিন্তু টাকা কিভাবে আপনি ইউজ করছেন সেটা কিন্তু খারাপ ভালো হয়। ঠিক আছে, তো এইটা আমরা বুঝতে চাইবো যে আমাদের মনস্তাত্ত্বিক ভাবে আমরা কিভাবে কাজ করি, টাকা নিয়ে আমরা কি চিন্তা করি। আমাদের টাকার ওয়ে অফ থিঙ্কিংটা যদি চেঞ্জ হয়, তবেই কিন্তু আমরা চেঞ্জ হতে পারবো। কারণ আমি
যতজন মানুষকে সাকসেসফুল দেখেছি তাদের এই ওয়ে অফ থিঙ্কিংটার জন্য তারা হয়তো সবাই একই জিনিস জানে। আপনি একটা জিনিস জেনে রাখবেন, আপনারা ইনফরমেশন ডেটা নয়, ডেটা নলেজ নয়, নলেজ উইজডম। আপনার কাছে নলেজ অনেক থাকতে পারে কিন্তু উইজডম কিছু নাও থাকতে পারে। আমাদেরকে উইজডমের দিকে যেতে হবে, তবে কিন্তু ওই জায়গায় পৌঁছাতে পারবো। ঠিক আছে, তো এই উইজডমের দিকে কি করে আপনারা এগোতে পারেন সেইটা আজকে আমরা চেষ্টা করব, সেইটা থট প্রসেসটা দেব। তো আজকের আগের পর্যন্ত যতটুকু হয়েছে কারোর কোনো ক্লিয়ার বা কারোর কোনো জানার আগ্রহ আছে, কোনো কিছু প্রবলেম হয়েছে? সবাই ক্লিয়ার আছে এখন পর্যন্ত? তো আসল সাইকোলজি অফ মানি নিয়ে আমরা কথা বলবো। প্রথম আছে আপনি সোশ্যাল ইকোনমি, ক্যাপিটালিজম ইকোনমি। আজকে আমরা কি বললাম যে আমরা ক্যাপিটালিজম ইকোনমিতে আছি। ক্যাপিটালিজম ইকোনমির বাংলা কি? পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদটা আমরা যদি আমাদের বাঙালি সোসাইটিতে থাকি তাহলে প্রথম পুঁজিবাদ কার? আমার বাঙালি সোসাইটিকে যদি আমি বিচার করি, প্রথম পুঁজিবাদী কারা ছিল? মহাজনেরা কি করতো? সার দিত, বীজ দিত, চাষি চাষ করত, যে বছর ভালো ফসল হতো ফসল দিয়ে দিত, যে বছরে ভালো ফসল হতো না কি করত? মহাজন তার জমি নিয়ে নিত। বাংলা সিনেমাটা কে রোলটা প্লে করতো? উৎপল দত্ত। ঠিক আছে, এবার যে বছরে দারুণ ফসল হয়েছে সে বছর তার জন্য ভালো, আর যে বছর খরা হয়েছে, বন্যা হয়েছে। আপনি এই সোসাইটিটাকে দেখতে হলে মহাজনের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হবে। চাষির দৃষ্টিভঙ্গি নিয়ে যদি দেখেন তাহলে কিন্তু সোসাইটিতে কি চলছে আপনি ধরতে পারবেন। আমার কাজ হচ্ছে এই মহাজনের দৃষ্টিভঙ্গি নিয়ে সোসাইটিতে কি চলছে সেটাকে আপনাকে দেখানো। ঠিক আছে, আসুন আমি এটাকে একটু ইলাবোরেট করি। লকডাউন হয়েছে সবাই জানে। লকডাউনটা আমরা একটা বড় রকম ভিত্তি। ধরুন বালি বা উত্তরপাড়ায় কোনো একটি ছেলে আইটিতে চাকরি করতো, সে বাড়ি থেকে বেরোলো, একটা অটোতে করে বালি স্টেশনে এলো, সার্ভের ট্যাক্সি করে সল্টলেকে গেল, সেক্টর 5 এ পিসিএস এ চাকরি করলো, আসার সময় ঠিক সেইভাবে এলো, গিয়ে পাড়ার চায়ের দোকানে চা খেলো, চা খেয়ে বাড়ি গেল। ও যখন বাড়ি থেকে বেরোলো, এই অটোওয়ালা, টোটোওয়ালা, চায়ের দোকান, ফলের দোকান সবাই রোজগার করে না? করে করে। বা তার যদি লকডাউন হয়ে যায় এই লোকগুলো রোজগার থাকবে না? থাকবে না, বন্ধ হয়ে যাবে। এই লোকগুলো দেশের ইকোনমিকে কি দেখবে? ভালো না খারাপ? খারাপ, খারাপ দেখবে। এবার আপনি মহাজনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখুন, টিসিএস এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখুন। ইলেকট্রিক বেঁচে যাচ্ছে, ট্রাভেল অ্যালাউন্স দিতে হচ্ছে না, এসি খরচ বেঁচে যাচ্ছে, তার জন্য লকডাউন কি হয়ে গেল? এই 3 মাসে আইটি কোম্পানির শেয়ারের দাম ডবল হয়েছে, কারণ সব ওয়ার্ক ফ্রম হোম চলছে। তো আপনাকে যে সোসাইটিটা চলছে আপনাকে মহাজনের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হবে। ক্যাপিটালিজম ইকোনমি আমি যখন প্রথম পড়তে যাই এইসব বিষয়ে, আমার সাবজেক্ট ছিল জুলজি, তারপরে গেছি ফাইন্যান্সে, পুরো আলাদা জিনিস। ঠিক আছে, যখন প্রথম পড়তে যাই, খুব ফরচুনেট আমার সঙ্গে সিদ্ধার্থ চ্যাটার্জি, আমি এখানে কলেজেও নিয়ে এসেছিলাম স্যারকে। সিদ্ধার্থ চ্যাটার্জি মানে হচ্ছে আমাদের সোনার কেল্লার যে তৌসে হয়েছে, উনি এখন মনে বেঁচে আছেন, সত্যজিৎ রায়, উনি আমার স্যার, উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো উনি বলেছিলেন যখন প্রথম পড়তে যাই যে ক্যাপিটালিজম ইকোনমিতে হচ্ছে পুঁজিবাদীদের পা ধরে ঝুলে পড়তে হবে, ওদের বড়লোক হওয়ার স্বপ্ন তোকে বড়লোক করে দেবে। আমি একদম কোট করলাম, ওদের বড়লোক হওয়ার স্বপ্ন তোকে বড়লোক করে দেবে। বাট এটাকে কিভাবে করতে হয় সেটা আজকে বুঝুন। এই ক্যাপিটালিজম ইকোনমি, এখানে সামনে দুটো কিছু বাচ্চা বসে আছে, এটা বোঝা যাচ্ছে। সরকারের দুটো জিনিস দরকার, একটা ভোট দরকার, একটা হচ্ছে নোট দরকার। ভোট, আপনাদের ভোটে সরকার গঠন হয় না, 100 দিনের কাজ যা করে তাদের ভোটে সরকার গঠন হয়। ঠিক আছে, তো সরকার সবসময় তাদেরকে নিয়ে চলবে। আর পুঁজিবাদী, এটা হচ্ছে মুকেশ আম্বানি বসে আছে, আর পিছনে যে বসে আছে আপনার আমার মতন মিডল ক্লাস সোসাইটি। এই যদি বেশি পাকামি করতে চাই এখানে আর বসতে পারবে না। খুব বুদ্ধিমান লোক হচ্ছে এটাকে উঠে এর কোলে বসে পড়তে, তাহলে যুদ্ধ আপনার কমপ্লিট। আপনি যদি এখানে বসার চেষ্টা করেন কিছুদিন বাদে এখানে পা পিছলে। ঠিক আছে, ক্যাপিটালিজম ইকোনমি বোঝানোর চেষ্টা করছি, সেগুলো বুঝুন, তাহলে বুঝতে পারবেন, ধরতে পারবেন যে আমরা কি মিস করে গেছি। ওকে, তো সরকারের ভোটের জন্য নোট দরকার আর ভোট দরকার, সেই দুটোই আমরা নই, সেই দুটোই আমরা নই। অর্থাৎ আমাদের চিন্তা আমাদের নিজেদেরকে করতে হবে, আপনার চিন্তা, আমাদের চিন্তাটা সরকার করবে না। ওকে, আসুন সোশ্যাল ইকোনমিতে প্রথম লাইনটা করলেই হতো, অর্থ রোজগার আর অর্থ সঞ্চয়। যে টাকা রোজগার করবো তার থেকে আমি কিছু টাকা বাঁচিয়ে রাখবো, ব্যাস আপনার লাইফস্টাইল। এটা 2000 সালের আগে পর্যন্ত। 2000 সালের পরে যদি অর্থ থেকে অর্থের জন্ম না দেন তাহলে কখনই আপনি সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন। তার মানে হচ্ছে টাকাকে আপনার জন্য পরিশ্রম করাতে হবে। ঠিক আছে, এইটা 2000 সালের পরে। এবার এই যে স্ট্যাটিস্টিকগুলো বলছি আমি প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্যালি দেখাবো যে কি আছে। দেখুন
পিপিএফ এর ইন্টারেস্ট রেট আমি 1980 সাল থেকে এখান থেকে দিয়ে দিচ্ছি। ভারতবর্ষের অ্যাভারেজ ইনফ্লেশন কত? যেমন ছিল তেমন না, যেমন ছিল তেমন না, যেমন ছিল তেমন না। অ্যাভারেজ ইনফ্লেশন কত? 7.5। এটা শুধু কিন্তু লাইফস্টাইল ইনফ্লেশন নয়, শুধু ইনফ্লেশন মানে আমাদের খাওয়া দাওয়া। অ্যাভারেজ ইনফ্লেশন হচ্ছে 7.5। সেই সময় পিপিএফ এর ইন্টারেস্ট রেট দেখুন 12%। বাট এইটা যদি আপনার বাবার এক্সপেরিয়েন্স হয়ে থাকে, আপনার বাবা সবসময় বলবে পিপিএফ এর বেস্ট ইনভেস্টমেন্ট, তার কোনো ভুল নেই। কারণ আমরা ডিসিশন নেই আমাদের পাস্ট এক্সপেরিয়েন্স থেকে, সাইকোলজিক্যালি আমরা ডিসিশন নেই আমাদের পাস্ট এক্সপেরিয়েন্স থেকে। তো 12% আপনার পিপিএফ এর ইন্টারেস্ট, 7.5% ইনফ্লেশন, আপনার পারচেজিং পাওয়ার বাড়ছে না কমছে পিপিএফ এ টাকা রাখলে? আজকের দিনে ইনফ্লেশন কত? মোর দ্যান 8% এর কাছাকাছি। পিপিএফ এ কত টাকা পান? 7 টাকা 10 পয়সা। টাকা বাড়ছে না কমছে? এটা কিন্তু 2000 সালের আগে পর্যন্ত ছিল না, 2000 সালের পরে হয়েছে। তো 2000 সালের আগের চিন্তা ভাবনা নিয়ে যদি আমি এখনো চলি, তাহলে কিন্তু খুব সমূহ বিপদ। কারণ আমরা সোশ্যাল ইকোনমি থেকে ক্যাপিটালিজম ইকোনমিতে পৌঁছে গেছি। তো কেন ইনভেস্টমেন্ট করতে হবে সেই কনসেপ্টটাকে কেন আপনাকে একটু অন্যভাবে ভাবতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা এখানে আপনারা সব স্যালারিড পারসন, আপনারা ইচ্ছা করলেও আনলিমিটেড টাকা রোজগার করতে পারবেন, কিন্তু আপনাকে শিখতে হবে এই টাকাটাকে কিভাবে পরিশ্রম করা যায়। হোম লোন কার কার আছে একবার হাত করুন। দেখুন, এই হোম লোন থেকেও ধরুন আপনার এই হোম লোন থেকেও কিভাবে যে টাকা সম্বন্ধে কি আমরা এইভাবে ভাবি। ধরুন হোম লোন আছে, ধরুন সাপোজ আপনি 50 লাখ টাকা হোম লোন নিয়েছেন, 7% ইন্টারেস্ট, আপনার ইন্টারেস্ট পড়েছে, ইএমআই পড়ছে 38,765 টাকা। আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে যখন হোম লোনটা অলরেডি 2 বছর কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আপনি কি করতে পারতেন? 18 বছর যদি কন্টিনিউ করেন হোম লোনটা, আপনার টাকা সুদে যাবে, তাই তো? ক্লিয়ার? কারণ আপনি 20 বছরের লোন নিয়েছেন আর 18 বছর দিলেন সুদে গেলেন। এর বাইরে আপনার কাছে কোনো টাকা নেই, আপনার এই ইএমআইটা দিতেই আপনার শেষ 68,000। এরপরও কিভাবে ওয়েলথ ক্রিয়েট করা যায়? দেখুন, এটাকে যদি আমি এইভাবে প্ল্যানিং করি যে হোম লোনটা 20 বছরেরটা 30 বছর করে দিলাম, তাহলে আমার ইএমআইটা নেমে চলে এলো 32,000। আগে ইএমআই কত ছিল? 38,000 সামথিং। তাহলে আমার কাছে সেভ হচ্ছে কত? 6,000। এই 6,000 টাকাটা আমি যদি ইনভেস্টমেন্ট করি আর সেটা যদি মাত্র 12% গ্রোথ হয়, কালকে তো এর আগের দিনে প্রোগ্রামে দেখলেন সেন্সেক্স কত পার্সেন্ট গ্রোথ হয়েছে? 15.69। আর এটা যদি 12% গ্রোথ হয় তাহলে কোথায় পৌঁছাবে? 15.69। ভালো করে শুনেছে স্যার, ঠিক আছে? 15.69 সেন্সেক্স এর রিটার্ন। বা ভেরি গুড, তোমাদের জন্য একটা চকলেট আছে, আমি দিচ্ছি পরে, ঠিক আছে? তো এটা যদি 12% রিটার্ন হয়, ওরা শুনতে চেয়েছে আজকে ছাত্রীরা, ঠিক আছে, 12% যদি রিটার্ন হয়, আমার এই 18 বছরে আউটস্ট্যান্ডিং আমার তো টাকাটা বেরোচ্ছে, আমি এসআইপি করেছি, তখন তো আমি লোনটা 20 বছর থেকে কতদিন করে দিয়েছি? 30 বছর। তার মানে আমার তো কিছু আউটস্ট্যান্ডিং থাকবে। আউটস্ট্যান্ডিংটা কত? 27 লাখ। আমার ইনভেস্টমেন্টে যেটা আমি প্রত্যেক মাসে 6,000 টাকা এসআইপি করছি সেটা কত? এইটা থেকে তুলে যদি এই টাকাটা মিটিয়ে দিই আমার কাছে কত থাকলো? এটাই একজন ফাইন্যান্সিয়াল লিটারেট মানুষ আর একজন এমনি শিক্ষিত মানুষের মধ্যে ডিফারেন্স। এটা করে কত মানুষকে আমি কত টাকা বানিয়ে নিয়েছি তার কোনো শেষ নেই। এটা আমার এই প্রেজেন্টেশনটা যেটা দেখছেন আমার 17 বছর আগে তৈরি হয়ে গেছে। যে কেন তুমি প্রথম 10 বছর লোন নেবে না, কেন তুমি প্রথম 10 বছর চাকরির 10 বছরটা তোমার জীবনের সবচেয়ে ক্রুশাল টাইম, সেগুলো যদি প্রথম দিন থেকে বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন ফাইন্যান্সিয়ালি কোন জায়গায় পৌঁছানো যাবে। এবং সেগুলো আমরা সব প্র্যাকটিক্যালি দেখব। বাট আমরা এইভাবে ভাবি না। কেন ভাবি না? কেন ভাবি না আমরা? এটা স্যার কিসের ছবি? কিসের ছবি এটা? সবাই দ্রৌপদীর বস্ত্রহরণ, এটা কিসের ছবি? সীতা। এইখানেই আমরা পুরো ভুলটা করে ফেলি। এখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে এভরিথিং আপনি দেখতে পাচ্ছেন। কৃষ্ণ আছে, দুর্যোধন আছে, পঞ্চপাণ্ডব বসে আছে। এখানে আপনি কোন ডেটাতে দেখলেন যে এটাই সীতা, এটাই রাবণ? এটা একজন সাধারণ মানুষ, একজন সাধু হতে পারে? আমরা প্রি ডিটারমাইন্ড ডিসিশন নিয়ে ফেলি। আমাদের থট প্রসেস যেটা বসে আছে, আমাদের বিলিফ থেকে আমরা ডিসিশন নিই, সেই বিলিফটা আমাদের সময় ঠিক নাও হতে পারে। দিস ইজ কল্ড সাইকোলজি। দিস ইজ কল্ড সাইকোলজি।
ঠিক আছে, আমরা বিলিভ থেকে, আমরা যা যা ভাবি, যেগুলো এই বিলিভ সিস্টেমটা আসে কোথা থেকে? আমাদের সমাজ, আমি যে ফ্যামিলিতে মানুষ হয়েছি, এইভাবে সমস্ত কিছু থেকে আমাদের বিলিভ আসছে। একটা বিখ্যাত বই আছে, সমস্ত নিজের থটকে সবসময় বিলিভ করবে না, সেটাকে জাজমেন্ট করতে শিখো, যেটা ঠিক না ভুল। ঠিক আছে, তো এই বিলিভ থেকে আমরা অনেক কিছু ভুল করে ফেলি, যে ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো হয়। আমরা পুরো এবার সাইকোলজিতে ঢুকবো আস্তে আস্তে, যে আমরা মানুষ কিভাবে মানুষ চিন্তা করি। তো আমরা যে কাজগুলো করছি এটা আমাদের বিলিভ সিস্টেম থেকে করি, সেটা ঠিক না ভুল সেটা কিন্তু আমরা অত জাজ করতে পারি না। আমাদের এটাও একটা খুব সিম্পল। ধন্যবাদ তন্ময়কে। আমার এবং আমাদের প্রিয় ছাত্র, আসলে একটা আত্মবাক্য আমাদের শিক্ষকদের সম্পর্কে সবসময় চালু থাকে, বা যারা সারা জীবন শিক্ষার্থী থেকে যান, যে যতদিন বাঁচি ততদিন শিখি। তো তন্ময় এতদিন ছাত্র ছিল, ওর নাম তন্ময়। তুমি এতদিন আমাদের ছাত্র ছিল, কিন্তু তুমি আজকে আমাদেরকে অনেক কিছু শেখালো এমন একটা বিষয় নিয়ে, যেটা সম্পর্কে আমার মনে হয় কয়েকজন বাদে হয়তো আমরা সত্যি এ ব্যাপারে ঠিক কতটা আমাদের যে শিক্ষা সেটা সম্পূর্ণ ছিল না, একটা অজ্ঞতাই ছিল আমাদের। এবং একটা আশার বাণীও শুনিয়েছে যে যদি আমরা এই গাড়িটায় চেপে বসতে পারি, একটা স্টেশন মোটামুটি, যেটা এখনো, এটা যদি 24 সাল হয়, আরো 15-16 বছর পর্যন্ত এই গাড়িতে নিশ্চিন্তে ট্রাভেল করা যাবে। একটা প্রশ্ন মনে আসছে, যেটা এখনই আমার উত্তর চাই না। সেটা হচ্ছে যে তুমি বললো যে এই যে অ্যাপল 14 থেকে 15, এটা তো সবার জন্য, সকলের জন্যই তো কাজ করে। একটা ক্যাপিটালিজমের অনেক, মানে কি বলবো, টেন্টাকলস আসে আর কি। সে তার এই সুরগুলো বাড়ায় এবং আমাদেরকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে। এবং এটার একটা সুন্দর গান্ধরা নামও আছে, কনজিউমারিজম বলে আর কি, ভোগবাদ। তো ক্যাপিটালিজম অনেক সুন্দর সুন্দর কথাও তৈরি করেছে, রুচিসম্মত ভোগবাদ। মানে আপনি এই নতুন যে অর্থনৈতিক শক্তি, তার একটা সঞ্চালনার জন্য আপনার নিজের শক্তি সঞ্চয় হবে, এবং তার একটা তো বহিঃপ্রকাশ দরকার। শক্তি আমরা তো আবেগের দ্বারা অনেকটা নিয়ন্ত্রিত হই। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে এই তুহিন বা তুহিনের মতো এই কনসালটেন্সি যারা যারা শিক্ষিত করে তুলছে মানুষজনকে, তাদের ক্রমশ যদি সংখ্যায় মানুষজন এরকম বাড়তে থাকে যে আমি আইফোন 14 কেনার পরে আর 15 কিনবো না, তাতে ক্যাপিটালিজমের গ্রোথ যদি স্তব্ধ হয়ে যায়, তখন কি গাড়ি এত জোরে দৌড়াবে? মানে এটা একটা প্রশ্ন আমার এমনি মনে এলো। আমি এসব প্রশ্নের এখনই কোনো সদুত্তর চাইছি না, আরো অনেক হয়তো পুরো ব্যাপারের মধ্যে জড়িয়ে আছে। কোনো একটা দিন সেটাই তো হলো, জিনিসটা একই হলো, তাই না? একটা না কিনলে হবে কি করে ব্রো? 3 টাকায় ওইদিকে আসছে। অ্যাপল কিন্তু একটা ওই সেই প্রভার্বিয়াল আইকনটাই ব্যবহার করে, খাওয়া কিন্তু আপেল। সো উই আর অল দ্য প্রভার্বিয়াল অ্যাডামস এন্ড ইভস, আমরা খাবোই ওই ফলটা। তো যাই হোক না কেন, মানে 14টা অন্তত কিনবো, এই জায়গায় নিশ্চিত হবে। যাই হোক, আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। আর তুহিনকে এবং আইসিআইসিআই কোম্পানির যিনি ম্যানেজার আজকে আমাদের এখানে এসেছেন, অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছুদিন ধরেই ভেবেছি যে আমরা এই ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটা করব, এবং আমি দেখছিলাম এই তুহিন বারবার করে বলছে যে ভারতের এই অর্থনৈতিক যাত্রায় সামিল হওয়ার জন্য, এবং দেশের সরকার, এটা হয়তো অনেকদিন ধরে ছিল, এফএলসিসি বলে একটা জিনিস রয়েছে, আমরা অনেকেই জানি হয়তো, ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ক্রেডিট কনসালটেন্সি সেন্টার্স। এই বিভিন্ন এজেন্সি যারা, তাদেরকে দায়িত্ব দিয়ে অর্থনৈতিক এই কাউন্সেলিং গুলো করানো হয় আর কি। এবং আমরা সত্যি সত্যি জানলাম যে খুব, যদি এক কথা আমাকে সারতে বলা হয়, যে সঞ্চয় আর ইনভেস্টমেন্ট এই দুটো জিনিস যে আসলে এক জিনিস নয়, এই সম্পর্কে একটা প্রাথমিক জ্ঞান আমাদের হলো। একটা প্রশ্ন,
আপনার কাছে না, মানে তুহিনবাবুর কাছে। এটা হয়ে যাক, হয়ে যাক। মানে আপনার এটা থেকেও মনে পড়ে গেল কথাটা। তো আমাদের এই যে এন্টায়ার যে একটা প্রতিমুখ, আমরা একটা অভিমুখ তৈরি করার চেষ্টা করছি আমাদের কলেজের দিক থেকে, তার একটা অংশ ছিল আজকের অনুষ্ঠান, যেটা দুদিন আগে ছাত্রদের জন্য করা হয়েছে। এবং আমাদের এই গোটা অনুষ্ঠানটায় আমি আগের দিনও বলেছি যে একটা পার্টিকুলার কম্পোনেন্ট রয়েছে, সেই কম্পোনেন্টটা হচ্ছে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা ভেবেছি, অর্থাৎ মহিলাদের একটা ক্ষমতায়নের কথা বারবার বলা হচ্ছে। এর অনেকগুলো সোশ্যাল অ্যাসপেক্ট রয়েছে, কিন্তু এটা তো ঠিকই যে ওই যে মেজর ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যেটা বলা হয় যে অনেক সময় দেখা যায় যে অর্থাৎ যদি পুরো অর্থনৈতিক সিদ্ধান্তের ক্ষমতা বা রাশটা পুরুষ মানুষের হাতে থাকে, তাহলে একেবারে স্টার্টিং ফ্রম দ্য বেসিক, মানে শুধু যদি আমি আমার পরিবার নিয়েও ভাবি, তাহলে একজন মহিলা যিনি পরিবারের জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট করতে তার যে রুচি বা তার যে ইচ্ছে, সেটা কিন্তু একজন অ্যাভারেজ পুরুষ মানুষের চাইতে অনেক বেশি। ফলে এরকম একটা জায়গা থেকেও ব্যাপারটাকে ভাবা যায় বা দেখা যায়। এবং এটা তো ঠিকই যে ভারতবর্ষের মতো একটা দেশে মহিলাদের সংখ্যা প্রায় পুরুষের সমান, অথচ অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে তারা পিছিয়ে থাকে বা সামাজিক নানা রকম বিধিনিষেধ থাকে বলে এই ব্যাপারে খুব বেশি অংশগ্রহণ করা ঠিক নয়, এরকম একটা মন মানসিকতা কাজ করে। কিন্তু আজকের এই আলোচনা শুনবার পরে আমার মনে হয় আমরা এটা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবো। এই আলোচনার যে তরঙ্গ, সেটা নিশ্চয়ই বাড়িতে এবং বন্ধুদের মহলে আরো ছড়িয়ে যাবে, এবং তার যে সুফল সেটা আমরা নিশ্চয়ই গ্রহণ করতে পারবো আগামী সময়। আমি তুহিনকে বলবো যে আজকে অনেকটাই আমাদেরকে শেখালো, কিন্তু এই শেখানোর পরে যে নতুন আগ্রহটা তৈরি হলো, সেটা ডিমান্ড করে যে আবার একটা এরকম অনুষ্ঠান হোক। ও ব্যস্ত মানুষ, আমাদেরও যে সময় সবসময় খুব অপ্রতুল এরকম নয়, কিন্তু সদিচ্ছা থাকলে আমরা নিশ্চয়ই এই জাতীয় অনুষ্ঠান আরো করতে পারবো। এবং আমাদের ব্যক্তিগত স্তরে শুধু নয়, আমার মনে হয় ইনস্টিটিউশনাল স্তরে আমাদের এই অনুষ্ঠানগুলো হওয়াটা সর্বোপরি একটা উপকার সাধনই করবে। এটুকু বলছি, আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি।